সুভদ্রা দেবীর দুই ছেলে রাকেশ এবং বিবেক পার্কে বসে হেনা এবং সানা দুই বোনের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর হেনা এবং সানা সেখানে আসে এবং চিন্তিত হয়ে বসে পড়ে। তাদেরকে অস্থির দিকে রাকেশ বলে, কি ব্যাপার, তোমার এত চিন্তা কেন? রাকেশ, আব্বু আমাদের দুই বোনের বিয়ে ঠিক করে দিয়েছে। আমরা ওনাকে তোমাদের কথা বলতে পারিনি, কারণ আমরা জানি উনি কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না। হেনা ঠিক বলছে, আমরা এখন কি করব? আমরা তোমাদেরকে ছাড়া থাকতেও পারবো না। তোমরা প্লিজ তোমাদের বাড়িতে কথা বলো, যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সলিউশন বার করতে হবে, না হলে খুব বড় সমস্যা হয়ে যাবে। হেনা এবং সানার কথা শুনে রাকেশ ও বিবেক তাদেরকে বোঝায়। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে তারা তাদের মা সুভদ্রা দেবীকে হেনা এবং সানার কথা বলে। সুভদ্রা দেবী খুবই খোলা মনের মানুষ ছিলেন। সবকিছু শুনে তিনি বলেন, বাবা, তোমরা দুজনে মুসলিম মেয়েকে বিয়ে করতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। আমাদের সবসময় দেখা উচিত যে আমরা যাদেরকে আমাদের জীবনে নিয়ে আসছি তারা আমাদের জন্য কতটা যোগ্য, আর তাদের উপর আমরা কতটা ভরসা করতে পারছি। এইসব জাত ধর্ম এগুলো কিছুই না। সুভদ্রা দেবীর কথা শুনে তার দুই বৌমা আশা এবং লতা চোখ মুখ কুঁচকে বলে, মা, এ আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমাদের বাড়িতে মুসলিম বউ এলে সবাই আমাদের উপরে ছিছি করবে, সমাজের লোকজন কিসব কথা বলবে সেসব কল্পনা করতে পারছেন? হ্যাঁ মা, আপনি এই বিয়েতে কখনোই মত দেবেন না। আপনি এক্ষুনি ওদেরকে বারণ করে দিন। ওই মেয়েদেরকে আমরা আমাদের বাড়িতে তুলতে পারবো না। তোমরা এত বড় বড় কথা বলছো? তোমরা এই বাড়ির কর্ত্রী না আমি? তোমাদেরকে আমার ছেলের বিয়ের ব্যাপারে মাথা ঘামাতে হবে না, এর জন্য আমিই যথেষ্ট। এরপর তিনি তার দুই ছেলের দিকে তাকিয়ে বলেন, বাবা, আমি আমার জবাব দিয়ে দিয়েছি। তোমরা দুজনে আমার নতুন বউদেরকে নিয়ে এসো। আমার বাড়ির দরজা সবসময় তাদের জন্য খোলা আছে। মায়ের কথা শুনে রাকেশ এবং বিবেক খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আশা ও লতা রেগে সেখান থেকে চলে যায়। হেনা এবং সানা রাকেশ ও বিবেককে খুবই ভালোবাসতো। পরের দিন তারা তাদের বাড়ি থেকে পালিয়ে আসে। এরপর তারা কোর্টে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ের পর দুই ভাই তাদের নতুন বউকে নিয়ে বাড়িতে আসে। তাদের বউ দেখে সুভদ্রা দেবী আনন্দে বলে ওঠেন, আরে বাহ, এরা দুজন তো পুরো চাঁদের মতো দেখতে। খুব ভালো, খুব ভালো। বড় বৌমা, যাও বরণের ডালাটা সাজিয়ে আনো, নতুন বৌমাদের বরণ করতে হবে। শাশুড়ির কথা শুনে আশা ঝাঁঝিয়ে উত্তর দেয়, মা, আপনি এদেরকে এখন বরণ করবেন? এসব একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই মুসলিম মেয়েরা আমাদের আচার সম্বন্ধে কিছু জানে? কোনো প্রয়োজন নেই এদের বরণ করার। আপা, আমরা বরণ সম্পর্কে সবকিছুই জানি। যখন নতুন বউ বাড়িতে আসে তখন বাড়ির গার্জেন ফুল, চন্দন এসব দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানায়। এরপর কলসিতে পা দিয়ে ফেলে আলতায় পা ডুবিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। দেখলে তো বৌমা, এরা মুসলিম হয়েও এসব কিছু জানে। তোমরা তোমাদের বিয়ের সময় তো কিছুই জানতে না। আমি বলে বলে দিতে সবকিছু করেছিলে। যাও যাও, এখন আর সময় নষ্ট করো না। এরপর বাধ্য হয়ে আশা ঘরের ভেতরে যায় এবং বরণডালা নিয়ে আসে। সুভদ্রা দেবী আন্তরিকতার সঙ্গে তাদের দুই বোনকে গৃহপ্রবেশ করায়। এদিকে সুভদ্রা দেবী তার মুসলিম বউদেরকে খুবই ভালোবাসতেন। অন্যদিকে তার দুই জা আশা এবং লতার মনে তাদের দুই জা সম্পর্কে ঘৃণা দিন দিন বাড়তেই থাকে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং রমজান মাস চলে আসে। হেনা এবং সানা বাজার থেকে ফলমূল, অন্যান্য সামগ্রী নিয়ে বাড়ি ফিরে আসে। সবকিছু দেখে সুভদ্রা দেবী বলেন, বৌমা, এসব কি? এত ফলমূল, খাবারের জিনিস? আসলে মা, কাল থেকে রমজান মাস পড়ে যাচ্ছে আর আমরা দুই বোনই রোজা রাখবো। এগুলো তারই সামগ্রী। ও বাবা, এবার তো দেখছি এই বাড়িতে সব মুসলিম আচার অনুষ্ঠানও পালন করা হবে। এটা বাড়ি নাকি ধর্মশালা আমি কিছুই বুঝতে পারছি না। দিদি, আপনারা একদম চিন্তা করবেন না। আমরা দুজন রোজা রাখবো। এর কারণে আপনাদের কারোর কোনো রকমের অসুবিধা হবে না। থাক, আর ন্যাকামো করে লাভ নেই। তোমরা এই বাড়িতে আছো সেটাই আমাদের কাছে একটা বড় অসুবিধার কথা। বড় বৌমা, তুমি একটু বেশি কথা বলছো না? এই বাড়িটা আমার। এখানে কে কি করবে কে কি করবে না সেটা আমি ঠিক করব। হেনা আর সানা, তোমরা তোমাদের ঘরে যাও আর তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের ধর্ম পালন করতে কেউ বাধা দেবে না। পরের দিন ভোরবেলা দুই বোন ঘুম থেকে ওঠে এবং রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে। রান্না হয়ে গেলে হেনা বলে, সানা, আমি পরোটা সবজি করে ফেলেছি আর ওদিকে দেখছি শরবতও তৈরি। চল এবার আমরা মুখ হাত ধুয়ে আসি, তারপর খাবো। এই বলেই তারা দুই বোন হাত মুখ ধুতে চলে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে আশা এবং লতা রান্নাঘরে যায় এবং তাদের তৈরির পরোটা, শরবত সব মেঝেতে ফেলে দেয়। এদিকে মুসলিম দুই বোন রান্নাঘরে এসে দেখে যে তাদের সেহরির সমস্ত খাবার নিচেতে পড়ে রয়েছে এবং বলে, হায় আল্লাহ, এটা কিভাবে হলো? এবার আমরা সেহরিতে কি খাবো?
আপা, আমার মনে হয় এই খোলা জানালা থেকে বেড়াল ঢুকে আমাদের খাবার দাবার ফেলে দিয়েছে। এখন তো আর বেশি সময়ও নেই, এখন আমরা কিছু রান্নাও করতে পারবো না। এক কাজ করি, চলো খেজুর আর পানি খেয়ে আজকে আমরা রোজাটা রেখে দিই। এরপর দুই বোনে খেজুর আর জল খায় এবং রোজার নিয়ত করে। দরজার আড়াল থেকে দাঁড়িয়ে আশা এবং লতা সবকিছুই দেখে এবং মনে মনে খুশি হয়ে যায়। হিন্দুর বাড়িতে বিয়ে করার খুব শখ, তাই না? এবার দেখ তোদের এখানে রোজা রাখা কেমন করে ঘোচাচ্ছে। পরের দিন তারা দুই বোনে তাদের শাশুড়ির জন্য নিরামিষ খাবার দাবার রান্না করে। রান্নাঘরে গিয়ে সুভদ্রা দেবী সবকিছুই দেখে এবং বলেন, এ কি বৌমা, তোমরা দুজনে তো রোজা রেখেছো, তাহলে তোমরা রান্নাঘরে রান্না বান্না করছো কেন? মা, আসলে আজকে শনিবার আর আজকে তো আপনার নিরামিষ খাবার দাবার হয়। আপারা তো নিজেদের খাবার রান্না করে ফেলেছে, কিন্তু আপনার খাবার রান্না হয়নি, তাই আমরা আপনার নিরামিষ খাবারটা রান্না করছিলাম। সত্যি আমি আগের জন্মে কোনো পুণ্য কাজ করেছিলাম, যার জন্য তোমাদের মতো এত নম্রভদ্র আর ভালো মনের বৌমা পেয়েছি। বড় বৌমা আর মেজো বৌমা তো সবসময় নিজেদের কথাই চিন্তা ভাবনা করে, নিজেদের খাওয়া দাওয়া আর নিজেদের থাকাটা। এই বুড়ো মানুষটার কথা কখনোই ভাবেনি। আর এদেরকে দেখো, এরা আমার একাদশী ব্রত পূজা এই সবকিছুর দিকেই লক্ষ্য রাখে। একেই তো আমরা প্রকৃত মানবতা বলি। মা, আপনি আবার ওই মুসলিম মেয়ে দুটোর সঙ্গে আমাদের তুলনা করছেন? ওরা নিশ্চয়ই আপনাকে মন্ত্র দিয়ে বশ করে রেখেছে। সে তো নিশ্চয়ই, তবে ওদের মন্ত্রটা ভালোবাসার মন্ত্র। ওরা নিজেদের ধর্ম পালনের প্রতি যতটা যত্নবান, আমার ধর্ম পালনের প্রতিও ততটাই। তোমাদের মতো না, ওরা অন্য ধর্মকে ছোট করে দেখে না। তোমরা হিন্দু হয়েও কখনো একবার মন্দিরে ঢোকোনি, তাহলে তোমরা কিসের জন্য ওদেরকে এত অপছন্দ করো বলো তো? সুভদ্রা দেবীর কথা শুনে আশা এবং লতা তাদের দুই জায়ের দিকে রাগের চোখে তাকায়। তাদের মনে হচ্ছিল যে এরাই তাদের সংসারে অশান্তি লাগিয়ে রেখেছে, আর এদের জন্যই তাদের শাশুড়ি তাদের সঙ্গে এভাবে ব্যবহার করছে। এরপর তারা সবসময় তাদের দুই জায়ের ভোরের খাবার এবং ইফতারের খাবার নষ্ট করতে শুরু করে। হেনা এবং সানার মনে তাদের যা সম্পর্কে সন্দেহ হলেও তারা কখনোই তাদেরকে হাতে নাতে ধরতে পারে না, তাই তারা কারোর কাছে তাদের ব্যাপারে কোনো অভিযোগও করে না। কয়েকদিনের মধ্যেই দুই বোন অসুস্থ হয়ে পড়ে। সুভদ্রা দেবী পাশেই এক ডাক্তার মিস অর্চনাকে ফোন করেন এবং সেখানে ডাকেন। চেক আপ করে ডাক্তার অর্চনা বলেন, দেখুন আন্টি, আপনার বৌমারা খুব উইক হয়ে গেছে। রোজা করলে এমনিতেই মানুষ একটু উইক হয়, তবে এদের যা পরিস্থিতি তাতে আমার মনে হচ্ছে না যে শুধু রোজার জন্য এদের এই অবস্থা। আমার মনে হচ্ছে এরা এক সপ্তাহ ধরে কিছু খায়নি। কিন্তু আমার ছেলেরা তো সবকিছুই খাবার দাবার এনে দিচ্ছে, ফল মূল শাকসবজি দুধ ডিম কোনো কিছুরই অভাব রাখে না, তাহলে কেন এরকম হচ্ছে? রাকেশ এবং বিবেক তাদের স্ত্রীদের এরকম অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং বৌদিদেরকে জিজ্ঞাসা করে, বৌদি, তোমরা কিছু জানো? এরা খাওয়া দাওয়া ঠিক মতো করে তো? আরে এরা কি করে না করে আমরা কি করে জানবো? আমরা তো সারাদিন এদের উপরে নজর রাখি না। না চল লতা, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, শুধু শুধু এরা আমাদের উপরে সন্দেহ করবে। এই বলে তারা দুজনে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে এবং তারা উঠতে গিয়ে তাদের পা পিছলে যায় ও তারা পড়ে যায়। দুজনেরই মাথায় গভীরভাবে চোট লাগে এবং রক্ত বেরোতে থাকে। ডাক্তার এসে তাদেরকে ব্যান্ডেজ করে দেয় এবং রেস্ট করতে বলে। অনেক বেশি রক্ত বেরিয়ে যাওয়ার ফলে তাদের জ্ঞান ফিরতে 2 দিন সময় লাগে। নিজের বড় জাদের এরকম অবস্থা দেখে হেনা এবং সানা বিছানা ছেড়ে ওঠে এবং তাদের দুই জায়ের সেবা করে। তারা নামাজ পড়ে ও তাদের জন্য উপরওয়ালার কাছে প্রার্থনাও করে। এর ফলে তারা দুই জা খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। তাদের জন্য তাদের দুই মুসলিম জা এত সেবা করেছে, এত প্রার্থনা করেছে যে এসব কিছু দেখে তাদের মন কষ্টে ভরে যায়। তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং বলে, আমাদেরকে ক্ষমা করে দাও বোন, আমরা তোমাদের দুজনের উপরে অনেক অন্যায় করেছি। তোমরা মুসলিম বলে আমরা তোমাদেরকে ঘৃণা করেছি। তোমাদের অসুস্থতার কারণ আমরা দুজনে। দিদি ঠিকই বলেছে, আমরা প্রতিদিন তোমাদের খাবার নষ্ট করে দিতাম আর তোমরা আমাদেরকে সেবা যত্ন করে সুস্থ করেছো। আমরা জানি না কোন মুখে তোমাদের কাছে ক্ষমা চাইবো। এভাবে তারা ক্ষমা চাইলে দুই বোন তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা আর কখনোই দুই বোনকে রোজা রাখতে বাধা দিত না এবং প্রত্যেকটা কাজে একে অপরকে সাহায্য করত। হেতমপুর বিদ্যাপীঠে দেবিকা নামক এক টিচার ছিল, যার অত্যাচারে স্কুলের সমস্ত বাচ্চারা অতিষ্ঠ হয়ে ওঠে। ম্যাডাম সব সময় বাচ্চাদের কাছ থেকে কিছু না কিছু উপহার নিতেন, এমনকি তাদের টিফিনও খেয়ে নিতেন। বেশি পয়সা থাকলে সেগুলোও নিয়ে নিতেন। কোনো বাচ্চা যদি কোনো খেলনা নিয়ে স্কুলে যেত, তিনি তৎক্ষণাৎ সেই খেলনা কেড়ে নিয়ে নিজের বাড়ি নিয়ে চলে যেতেন। এমনই সেদিন জ্যোৎস্না নামে একটি মেয়ে ক্লাসে গন্ডগোল করছিল। ঠিক সেই সময় দেবিকা ম্যাডাম ক্লাসে ঢোকে এবং বলেন, কি হলো, তোমরা এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আর জ্যোৎস্না, তুই এভাবে বেঞ্চের উপরে দাঁড়িয়ে কি বলছিস? দেবিকা ম্যাডামকে বাচ্চারা খুবই ভয় পেত,
তাই জ্যোৎস্না কিছু বলার সাহস পায় না। জ্যোৎস্নাকে চুপ করে থাকতে দেখে ম্যাডাম আবার বলেন, কি ব্যাপার, এখনো চুপ করে আছিস যে? আমি তোকে একটা প্রশ্ন করেছি, তার উত্তর দিলি না কই? আর এভাবে বেঞ্চের উপরে দাঁড়িয়ে চিৎকার করছিলিস কেন? কি হয়েছে আমাকে বল, কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বল, নাহলে আমি সবাইকে শাস্তি দেব। ম্যাডাম, আসলে শুভ আমার পেন্সিল বক্স নিয়ে নিয়েছে। কালকে আমি জন্মদিনে পেন্সিল বক্সটা গিফট পেয়েছি। ও দেখতে চাইলো, ওকে আমি সেটা দেখালাম, কিন্তু ওটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, এখনো ফেরত দিচ্ছে না। ওই দেখি কেমন পেন্সিল বক্স। এরপর শুভ সেই পেন্সিল বক্স দেবিকা ম্যাডামকে দেয়। পেন্সিল বক্স হাতে নিয়ে দেবিকা ম্যাডাম মনে মনে বলেন, বাহ, এ তো দারুণ পেন্সিল বক্স। আমার মেয়ে কদিন থেকে এরকম পেন্সিল বক্স কেনার জন্য কত বায়না করছে, আমি বরং এটা নিয়ে নিই। এই, তোদের কাউকে পেন্সিল বক্স দেওয়া হবে না। রোজ রোজ তোরা এরকম জিনিস আনবি আর ঝামেলা করবি, আর তোরা যদি এই পেন্সিল বক্সের কথা কাউকে বলিস না, আমি হেড ম্যাডামকে দিয়ে তোদের মার খাওয়াবো। মার খাওয়ার ভয়ে তারা তখনকারের মতো সবাই চুপ করে যায়। তারা সবাই জানতো দেবিকা ম্যাডামের হাতে কোনো জিনিস পড়া মানে আর তা ফেরত পাওয়ার কোনোই আশা নেই। কয়েকদিন পর একদিন বাচ্চারা টিফিনের সময় সবাই তাদের টিফিন খাচ্ছিল। এমন সময় দেবিকা ম্যাডাম ক্লাসের ভেতরে ঢোকেন এবং রিয়াজ বলে একটি ছেলেকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে রিয়াজ, তুই টিফিন আজকে কি এনেছিস? কই দেখি তো। ম্যাডাম, আমাকে তো মুড়ি চানাচুর দিয়েছে, আমি তাই খাচ্ছি। কি শুকনো মুড়ি আর চানাচুর? এটাও কি একটা খাবার জিনিস? তোর মাকে বলবি ভালো ভালো জিনিস তৈরি করে দিতে। এই পিঙ্কি, তুই কি খাচ্ছিস দেখি? ম্যাডাম, আমি স্যান্ডউইচ খাচ্ছি। বাহ, এটা হলো ভালো টিফিন। কই দেখি, দুটো করে স্যান্ডউইচ খেয়ে দেখি তো কেমন হয়েছে, তোর মা কেমন রান্না করতে পারে। এই বলে দেবিকা ম্যাডাম পিঙ্কির টিফিন থেকে প্রায় সমস্ত স্যান্ডউইচ খেয়ে নেয়। পিঙ্কির খাওয়ার মতো তখন কিছুই ছিল না। তখন কষ্টে তার চোখে জল চলে আসে, কিন্তু সে ভয়ে কিছুই বলতে পারে না। দেবিকা ম্যাডামের এইসব অত্যাচারের কথা বাচ্চারা বাড়িতে গিয়ে বলতে পারতো না, কারণ তারা ম্যাডামকে খুবই ভয় পেত। আর সব থেকে বেশি ভয় পেত এই ভেবে যে ম্যাডাম তাদের পরীক্ষার সময় ফেল করিয়ে দেবেন। দেখতে দেখতে শিশু দিবস এসে পড়ে। তখন স্টাফ রুমের সমস্ত শিক্ষকরা আলোচনা করে যে কিভাবে তারা এই দিনটিকে উদযাপন করবেন। এমনই সময় ইতিহাসের স্যার শুভঙ্কর বাবু বলেন, সবাই শুনুন, আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি একটি আলোচনার জন্য। আপনারা জানেন সামনে 14ই নভেম্বর শিশু দিবস। তার জন্য আমরা বাচ্চাদের কিছু চকলেট, মিষ্টি আর একটি করে পেন্সিল বক্স গিফট করা হবে। তাই সকল শিক্ষকদের আবেদন করছি, আপনারা 1200 টাকা করে চাঁদা দেবেন। আমার এই প্রস্তাবে সবাই রাজি আছেন তো? শুভঙ্কর বাবুর কথা শুনে সমস্ত শিক্ষকই রাজি হয়ে যায় এবং তারা তাদের সহমত পোষণ করে। কিন্তু দেবিকা ম্যাডাম মনে মনে বলেন, উফ, মামা বাড়ির আবদার পেয়েছে যেন, 1200 টাকা করে চাঁদা, টাকা যেন গাছে ফলেছে। এই বিটকেল বাচ্চাগুলোর জন্য আমি 1 টাকাও খসাবো না। কোনো একটা উপায় করে মাছের তেলে মাছ ভাজতে হবে। এবারে ওদের থেকেই চাঁদা তুলে ওদেরকে গিফট দেব। এমন সময় শুভঙ্কর বাবু বলেন, কি ব্যাপার দেবিকা ম্যাম, আপনি দেখছি চিন্তায় পড়ে গেলেন, কোনো সমস্যা নাকি? আরে না না, কি যে বলেন না স্যার, বাচ্চাদেরকে বছরে একবার আমরা গিফট দেব, এ তো খুশির কথা। এতে আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক সময়ে চাঁদা দিয়ে দেব। আপনারা গিফটের ব্যবস্থা করুন। বাবা বাবা, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আপনারা সবাই এই সপ্তাহের মধ্যে চাঁদা জমা করে দেবেন, কেমন? পরের দিন দীপিকা ম্যাডাম ক্লাসে গিয়ে বলেন, এই বাচ্চারা, মন দিয়ে তোরা আমার কথা শোন। তোরা তো জানিস সামনেই চিলড্রেন্স ডে আসছে, আর তার জন্য তোদের সবাইকে কিছু কিছু চাঁদা দিতে হবে। খুবই অল্প দিতে হবে। তোরা 24 জন বাচ্চা আছিস, সবাই মিলে 50 টাকা করে দিলেই হবে। ম্যাডামের কথা শুনে শুভ চুপি চুপি রিয়াজকে বলে, এই রিয়াজ, চিলড্রেন ডে টিচারদের তো আমাদের খাওয়ানোর কথা, আমরা তো চাঁদা দেবো। অন্যান্য ক্লাসে তো কেউ চাঁদা দিচ্ছে না। না, ঠিক বলেছিস, ম্যাডাম আমাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, আমাদেরকে খাওয়াচ্ছে না, খুব কিপটে, নিজের গাঁট থেকে 1 পয়সা দেবে না। এই কি ব্যাপার, তোরা দুজনেই গুজগুজ করে কি আবার কথা বলছিস শুনি? না ম্যাডাম, আমরা বলছি কি 50 টাকা তো খুব বেশি হয়ে যাচ্ছে না? মা তো এত টিফিনের জন্য 50 টাকা করেই দেয়। আমি এসব কিছুই জানি না। চুপচাপ বাড়িতে গিয়ে বলবি আর টাকা আনবি, আর না হলে শাস্তি তো তোরা জানিস। পরের দিন ভয়ে ভয়ে বাচ্চারা টাকা তুলে এনে ম্যাডামের হাতে দিয়ে দেয়। দেখতে দেখতে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা এসে যায়। এরপর দীপাবলির সময় আসে, তারপর স্কুল ছুটি পড়ে যাবে। এই সময় বাচ্চাদের মনে খুবই ভয় থাকে, কারণ প্রতি বছর এই সময় দেবিকা ম্যাডাম দামি দামি গিফট চান। এমনই সময় পিঙ্কি বলে, এই শুভ, রিয়া, জ্যোৎস্না, আমার না খুব ভয় করছে জানিস। জানি না এবার ম্যাডাম কি গিফট চাইবেন। ঠিক বলেছিস পিঙ্কি, আমার খুব ভয় করছে। আমার আব্বু মনে হচ্ছে এইবারে টাকা দিতে পারবে না। আগেবারের কথা মনে আছে তো? হ্যাঁ রে, খুব মনে আছে। গিফট দিতে পারিনি বলে ম্যাডাম খুব মেরেছিল।
তারা যখন এভাবেই কথা বলছিল সেই সময় দেবিকা ম্যাডাম ক্লাসের ভিতরে আসেন এবং বলেন, গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? শুধুমাত্র এই সপ্তাহতেই তোমাদের ক্লাস হবে, পরের সপ্তাহ থেকে তোমাদের ছুটি পড়ে যাবে। তোমরা তো সবাই জানো পরের সপ্তাহে দীপাবলি। দীপাবলির কথা শুনে বাচ্চারা ভয় পেয়ে যায় এবং কথা পাল্টানোর জন্য তারা ম্যাডামকে বলে, ম্যাডাম আপনি যে কালকে আমাদেরকে পড়া দিয়েছিলেন আমরা সবাই পড়া করে এনেছি, আপনি আমাদের পড়া চেক করবেন তো? এখন পড়ার কথা বাদ দে তো, সব সময় কি আর পড়া পড়া করলে চলে? এখন তো উৎসবের সময়, তাই আমার মনটা খুবই ভালো আজ। তোরা এবার বল তো, এইবারে তোরা আমাকে কি কি গিফট দিবি? আপনি কি গিফট চান ম্যাডাম? আমরা ভাবছি এবার আমরা সবাই মিলে আপনাকে একটা বই গিফট করব। আরে দূর, দীপাবলিতে কেউ বই পড়ে নাকি? এমন একটা জিনিস গিফট কর যাতে করে সেটা দীপাবলির সময় ব্যবহার করতে পারবো আমি। তাহলে ম্যাডাম আপনার কি গিফট চাই? আমি চাই এবার তোরা আমাকে একটা সুন্দর ডিজাইনের লেহেঙ্গা গিফট করিস, যেটা আমি দীপাবলির দিনে পরবো আর কি। কিন্তু ম্যাডাম ডিজাইনার লেহেঙ্গা তো অনেক দাম, আর আপনি তো জানেন আমার বাবা একজন চাষি, বাবার রোজগার অনেক কম, কিভাবে আমরা আপনাকে ডিজাইনার লেহেঙ্গা গিফট করব? হ্যাঁ ম্যাম, আমার আব্বু দিন মজুর, আমরা আবার কোথায় থেকে অত টাকা জোগাড় করতে পারবো? তোদের সামনে পরীক্ষা হয়েছে আর সবার খাতা আমার কাছেই আছে, এটা তোরা ভালো করেই জানিস। এখন আমার উপরে নির্ভর করে তোরা পাশ করবি না ফেল করবি। তোরা যদি কেউ ফেল করতে না চাস তাহলে ঠিক সময়ে আমার লেহেঙ্গাটা যেন এসে যায়। কোথা থেকে আসবে, কি করে পারবি, এসব আমি কিছুই জানি না। ম্যাডামের কথা শুনে বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। তখন তারা স্কুল থেকে ফেরার পথে একটি বড় লেহেঙ্গার দোকানে ঢোকে এবং দোকানদারকে গিয়ে বলে, কাকু একটা ডিজাইনার লেহেঙ্গার দাম কত? কে রে, তুই আবার এই বয়সে ডিজাইন লেহেঙ্গা পরবি নাকি? না না কাকু, আমি লেহেঙ্গা পরবো না, ওটা আমরা আমাদের ম্যাডামের জন্য কিনতে চাই, তাই দাম জিজ্ঞাসা করছি। আর আপনি কি আমাদেরকে একটা স্যাম্পল দেখাতে পারবেন? এটা ডিজাইনের লেহেঙ্গা, 10,000 টাকা দাম। টাকা নিয়ে আয়, তাহলে লেহেঙ্গা বার করে দেখাবো। এখন এখান থেকে যা, খামোকায় বকিস না তো মাথার কাছে। এই বলে দোকানদারটি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দোকান থেকে বেরিয়ে বাচ্চারা চিন্তিত মুখে যে যার বাড়ি ফিরে যায়। পিঙ্কিকে এরকম মনমরা হয়ে ঘরে ফিরতে দেখে তার মা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার পিঙ্কি, তোর মন এত উদাস কেন রে? কি হয়েছে? মা জানো এই বছর আমাদের ম্যাডাম আমাদের কাছ থেকে ডিজাইনার লেহেঙ্গা চেয়েছেন, আর একটা ডিজাইনার লেহেঙ্গার দাম 10,000 টাকা। আমরা এত টাকা কিভাবে জোগাড় করবো বলো তো? তাই সবাই খুব চিন্তায় রয়েছি। তোদের এই দেবিকা ম্যাডামের লোভ তো দিন দিন দেখছি বেড়েই চলেছে। আচ্ছা সবাই মিলে হেড স্যারের কাছে কমপ্লেন করলে হয় না? না মা, দেবিকা ম্যাডাম হেড স্যারের আত্মীয় হন, হেড স্যার দেবিকা ম্যাডামকে কিছুই বলবেন না, আর তারপর দেবিকা ম্যাডাম জানতে পারলে আমাদের সবাইকে ফেল করিয়ে দেবেন। তাহলে কি উপায় হবে বলতো? আচ্ছা এক কাজ করলে হয় না, আমি তো মোটামুটি সেলাই জানি, তুই তো স্কুলের সব বাচ্চাদেরকে বল তাদের মায়ের মোটামুটি ধরনের একটা করে শাড়ি নিয়ে আসতে, সেগুলোকে কেটে জুড়ে আমি একটা লেহেঙ্গা কোনো রকমে বানিয়ে দিতে পারবো। কিন্তু মা, ম্যাডাম তো ডিজাইনার লেহেঙ্গা চেয়েছে। আমি তোমার ডিজাইনার লেহেঙ্গা বানাতে পারবো না, আমি একটা সাধারণ লেহেঙ্গা বানিয়ে দিতে পারবো। এর থেকে বেশি আমি আর তোদের কি সাহায্য করবো বলতো? পরের দিন পিঙ্কি সমস্ত বন্ধুদেরকে জড়ো করে তার মায়ের প্রস্তাবটা বলে। এতে করে সবাই রাজি হয়ে যায় এবং সবাই তাদের মায়ের কাছ থেকে একটা করে শাড়ি নিয়ে এসে পিঙ্কিকে দেয়। পিঙ্কি সেই শাড়ি তার মাকে দেয় এবং মোহিনী দেবী দুদিনের মধ্যেই লেহেঙ্গা তৈরি করে দেন। কিন্তু লেহেঙ্গাটা দেখতে খুবই সাধারণ হয়েছিল। লেহেঙ্গাটাকে দেখে জ্যোৎস্না বলে, এই পিঙ্কি, লেহেঙ্গা তো তৈরি হয়ে গেল, কিন্তু এটা তো খুবই সাধারণ একটা লেহেঙ্গা হয়েছে। ম্যাডাম এই লেহেঙ্গা দেখলে ছুঁড়ে ফেলে দেবেন আর আমাদের উপরে আরো রেগে যাবেন। আরে কোনো চিন্তা করিস না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যাতে করে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তাই নাকি? তা আইডিয়াটা কি বল? আমরা ছোট ছোট বোম কিনে লেহেঙ্গায় আটা দিয়ে সাজিয়ে দেব, তারপর ব্যাস কেল্লা ফতে। আমি এবার পুরো প্ল্যানটা বুঝতে পেরেছি, তুই কি বলতে চাইছিস। কিন্তু ম্যাডাম যদি ওই পটকাওয়ালা লেহেঙ্গা দেখে কিছু বলেন? আরে আমরা তখন বলবো এটা নতুন ট্রেন্ড, নতুন ফ্যাশন। তোরা তো জানিস ফ্যাশনের নাম শুনে দেবিকা ম্যামের মন ভালো হয়ে যাবে, তখন আর কিছু বলবেই না। এরপর সমস্ত বাচ্চারা দোকান থেকে বিভিন্ন রকমের আতশবাজি কিনে আনে এবং সারা লেহেঙ্গাটাই ভরিয়ে দেয়। পরের দিন তারা লেহেঙ্গা নিয়ে স্কুলে উপস্থিত হয়। ক্লাসে ঢুকে দেবিকা ম্যাডাম বলেন, গুড মর্নিং বাচ্চারা, তোরা সবাই আমার জন্য গিফট এনেছিস তো? কই দেখি কেমন হয়েছে। এরপর বাচ্চারা ধরাধরি করে সেই লেহেঙ্গাটা নিয়ে এসে টেবিলের উপরে রাখে এবং বলে, ম্যাডাম লেহেঙ্গাটা একবার খুলে দেখুন, এটা এই বছরের নতুন ফ্যাশন পতাকা লেহেঙ্গা, এটা পরলে আপনাকে দারুণ মানাবে।
নতুন ফ্যাশনের কথা শুনে দীপিকা ম্যাডামের মন খুশি হয়ে যায় এবং তিনি বলেন, ও তাই নাকি? তাহলে তো একবার ট্রাই করে দেখলেই হয়, একবার পরে দেখি তো তাহলে। এই বলে দেবিকা ম্যাডাম লেহেঙ্গাটা পরে ফেলেন। এমন সময় শুভ বলে, বাহ ম্যাম, আপনাকে খুব সুন্দর মানিয়েছে। আজকে আমাদের স্কুলের শেষ দিন, কাল থেকে তো ছুটি পড়ে যাবে। আমরা চাই আজকে এই দিয়াটা জ্বালিয়ে দীপাবলি উদ্যান করুন। এই বলে তারা লেহেঙ্গার পাশে একটি দিয়া রেখে দেয়। এরপর ম্যাডাম সেই দিয়া জ্বালান এবং কিছুক্ষণের মধ্যেই দিয়া থেকে আগুন লেগে দীপিকা ম্যাডামের লেহেঙ্গার সমস্ত আতশবাজি ফুটতে শুরু করে এবং দেবিকা ম্যাডাম ভয়ে চিৎকার করতে শুরু করে। এই কাণ্ড দেখে ক্লাসের সমস্ত বাচ্চারা হাসতে হাসতে তালি দেয় ও বলে, কি ম্যাম, কেমন গিফট পেলেন? আপনার দীপাবলির জন্য এটা পারফেক্ট লেহেঙ্গা হয়েছে। সারা বছর ধরে আমাদের বিরক্ত করা ও শাস্তি দেওয়ার জন্য আপনাকে আমাদের তরফ থেকে উপহার। হে হে। এই ঘটনায় দেবিকা ম্যাডামের তেমন কোনোই ক্ষতি হয় না, কারণ লেহেঙ্গাটার উপরে পটকাগুলো ছিল। কিন্তু তিনি ভীষণভাবে ভয় পেয়ে যান এবং সেই দিন থেকে তিনি স্কুলে আসা বন্ধ করে দেন। দেবিকা ম্যাডামের স্কুল আসা বন্ধের জন্য স্কুল কমিটির তরফ থেকে নতুন শিক্ষক নিয়োগ করা হয়। এভাবেই বাচ্চারা পটকা লেহেঙ্গার জন্য সারা জীবনের মতো দেবিকা ম্যাডামের হাত থেকে মুক্তি পায়।